হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। ভারতের ভিডিওতে সবাইকে স্বাগত। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওস ইন মাই চ্যানেল টিল ডেট। কেন বলছি একটু পরেই বুঝতে পারবে। আনোয়ার আলী সাগাটা নিয়ে সব থেকে যদি ইম্পর্টেন্ট ভিডিও হয় সেটা এটা। টুডে কিছু বিটার ট্রুথ তোমাদের সামনে রিভিল করব। ইস্ট বেঙ্গল সাপোর্টাররা প্রথমের দিকে অনেক কিছুই বিশ্বাস করতে চায়নি, মোহনবাগান সাপোর্টার্সরা এখনো গালাগালি দেয়, কিন্তু 11th of July 2024 থেকে আজ পর্যন্ত আনোয়ার আলী নিয়ে যে কটা ওপিনিয়ন আমার মনে হয়েছিল এবং সেই ওয়াইসি পুরো ম্যাটারটা গিয়েছে এবং পরবর্তীতেও যাবে বলে আমি বিলিভ করি। কোশ্চেনটা হচ্ছে, তাহলে আজকের কি এমন বলতে আসলো, নতুন কি? আজকের এমন কিছু জিনিস বলতে এসেছি যেগুলো হয়তো বোথ টিমসের সাপোর্টার্সদের জানা উচিত। দেখো, প্রথম থেকেই বলছিলাম যে এই ম্যাটারটাকে আমি নিউট্রাল হতে কনভার্ট করবো এবং যেটা বলেছি হওয়ার সেটাই হয়েছে। কি কি বলেছি সেটা একটু এগিয়ে নিয়ে যাই, তবে তার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করবো, যারা প্রথমবারের জন্য আমার এই ভিডিওটা দেখছো বা রোজ ভিডিও দেখো কিন্তু কোনো চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, প্লিজ একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। তাই কারণ তোমরা সাবস্ক্রাইব করলে আরও মোটিভেশন পাওয়া যায় ভালো কাজ করার জন্য। তো যাই হোক, প্রথমে গুরুত্বপূর্ণ যেটা ইস্যু সেটা হচ্ছে ইন্ডিয়ান লেভেল লর প্রপার ইমপ্লিমেন্টেশন, এবং সেটাকে কিন্তু খুব ভালোভাবে অ্যাপ্লিকেশনে নিয়ে আসে ইস্ট বেঙ্গল ক্লাব এবং আনোয়ার আলী ইটসেলফ, রঞ্জিত বাজাজের পরামর্শে। ইন্ডিয়ান লেবার লর আর্টিকেল 4 যেখানে বলা হয়েছে প্রিজার্ভ দ্য রাইট অফ দ্য ওয়ার্কার, সেটা যখনই চার্জ করে আনোয়ার আলী পিএসসিতে গিয়ে, তখনই আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে মোহনবাগান সুপার জায়ান্ট আনোয়ার আলী কোনোদিন যেতে পারে না। অ্যাজ পার ইন্ডিয়ান লেবার ল, ভারতের যে শ্রমিক আইন সেটাই বলছে তার মোহনবাগান সুপার জায়ান্টে ফেরার কোনো চান্স নেই, তার কারণ সেখানে প্রিজার্ভ দ্য রাইট অফ দ্য ওয়ার্কার, অর্থাৎ ওয়ার্কার যেখানে কাজ করতে চায় সে সেখানেই কাজ করতে পারে। তো সেই ওয়াইজ ইস্ট বেঙ্গলে আনোয়ার মুভ করেন এবং সেটা যে করেছেন এটা সকলেই আমরা দেখেছি। এবার এই যে ইন্ডিয়ান লেবার ল চার্জ করা, জেনারেলি ইন্ডিয়ান লেবার ল চার্জ করা হয় না ফুটবল বা কোনো অন্য কোনো স্পোর্টসের ক্ষেত্রে। দেখো, এইটা পুরোটাই কিন্তু একটা ইগোর খেলা ছিল, ইগোর ব্যাটেল। দেখো, আমার কথা অনেকের খুব খারাপ লাগে আমি জানি, এরপরে হয়তো অনেক হেটার্সও আসবে, কিন্তু যেটা ঠিক সেটা ঠিকই। ইস্ট বেঙ্গল আপুইয়াকে হারানোর পর দে আর ডেসপারেট টু সাইন আনোয়ার আলী, ঠিক আছে? তো অবশ্যই এই কথাগুলো বলার একটা পার্টিকুলার টাইম দরকার হয়, তো সেই জন্যই আজকের এটা বলা। তো দে আর ডেসপারেট টু সাইন আনোয়ার আলী, অ্যান্ড আই থিঙ্ক এটাতে তাদের কোনো ভুল নেই। দে আর ডেসপারেট টু সাইন দ্যার প্লেয়ার, যে কোনোভাবেই হোক না কেন। তো যখন এই ডেসপারেশনটা তারা দেখাচ্ছেন, তো তখন অবশ্যই তাদের মাথায় বেশ কিছু কিন্তু ক্যালকুলেশন ছিল, সেই ক্যালকুলেশনগুলো করতেই হতো, কারণ আনোয়ারকে নিলে কি কি কনসিকুয়েন্স ফেস করতে হবে। আজকের যারা ইস্ট বেঙ্গল সাপোর্টার্স রয়েছে হয়তো একটু মুছড়ে পড়েছো, তাদেরকে একটা কথা বলি, এই যে পুরো ম্যাটারটা চলছে এখানে কিন্তু একমাত্র সাফার করবেন আনোয়ার আলী, আর কেউ সাফার করবে না। কেন সেটা আমি একটু পরে আরো ডিটেলে বলছি। সাফার কিন্তু একমাত্র আনোয়ার আলী করবেন, আর ক্ষতি হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। ইস্ট বেঙ্গল এখানে কোনো ক্ষতি নেই, বাই লজিক কোনো ক্ষতি নেই। কেন ক্ষতি নেই? তার কারণ ইস্ট বেঙ্গল আনোয়ার আলীকে মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে চলে এসেছে। টাকা পয়সা যে দিতে হবে, কত দিতে হবে না দিতে হবে সবই ছিল। এইবার তোমাদের একটা কথা বলি, একটা পক্ষ থেকে বলা হচ্ছিল যে আনোয়ার আলীর কোনো স্পোর্টিং স্যাংশন হবে না। রঞ্জিত বাজাজও আমার চ্যানেলে এসে একই কথা বলে গিয়েছেন এবং আমি তোমাদেরকে বলেছিলাম, উনি এটা বারবার বলছেন যে কোন রকম স্পোর্টিং স্যাংশন, কোন রকম কম্পেনসেশন ছাড়াই আনোয়ার আলী মুভ করবেন ইস্ট বেঙ্গলে এবং তারপরে খেলবেন। আমি বলছিলাম যে তার স্পোর্টিং স্যাংশন হওয়ার পসিবিলিটি 50-50। কেন 50-50? তার কারণটা হচ্ছে এআইএফএফ এর ব্যর্থতার জন্যই কিন্তু আনোয়ার আলীকে স্পোর্টিং স্যাংশন পেতে হচ্ছে। মানে এমন একটা জায়গায় এই মুহূর্তে এআইএফএফ এর আরএসটিপিটা রয়েছে, সেইটাই কিন্তু আনোয়ার আলীর কেরিয়ারকে বেশ কিছুটা মানে বলা যায় ইন ডেঞ্জার করে দিয়েছে। এবার কেন আমি এটা বলছি, একটু ভিডিওটা বড় হবে, একটু ভালো করে বোঝো। দেখো, যেটা ইম্পর্টেন্ট ম্যাটার সেটা হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট এআইএফএফ এর রুলস অ্যান্ড রেগুলেশনস এর সুবিধা নিয়েছে,
ইস্ট বেঙ্গল নিয়েছে, দিল্লি এফসি নিয়েছে, রঞ্জিত বাজাজ নিয়েছে। যতক্ষণ না পর্যন্ত গ্রাউন্ডগুলো আসছিল ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমি ভিডিওটা করতে পারিনি, তার কারণ কোনো একটা রিপোর্ট আসে 3 দিনের মধ্যে, গ্রাউন্ডগুলো আসে 10 দিনের মধ্যে অ্যাপিল করতে হয়, এটা অ্যাপিল কমিটি রয়েছে সেখানে। তো যেটা ইম্পর্টেন্ট ম্যাটার সেটা হচ্ছে নিউ আরএসটিপি গাইডলাইন্স চলে আসে, সেটা ইমপ্লিমেন্টও করে দেয়। তোমরা দেখবে যে রিপোর্টটা এসেছে, সেখানে এআইএফএফ বলেছে যে they have implemented new RSTP guidelines which was proposed by Federation of Football Association, that means FIFA. তো এইবার এখানে ফিফার যে গাইডলাইন, অর্থাৎ ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশনের যে গাইডলাইন্স, সেক্ষেত্রে যেটা বলা হয়েছিল যে কোনো লোন ডিল মোর দ্যান 1 ইয়ারের হবে না, পরিষ্কার কথা। তা মোহনবাগান সুপার জায়ান্ট তখন এটাই ভাবলো যে তারা 4 ইয়ার্সের লোনটা করাবে, প্রতি বছর সেটাকে রিনিউ করে নেবে। কিন্তু রঞ্জিত বাজাজ বা দিল্লি এফসি তারা একসময় করলো কি, আনোয়ার লিগে একটা পার্মানেন্ট ডিল দেওয়ার জন্য তারা একটা আইনের ফাঁক খুঁজে বের করলো। আইনের ফাঁকটা কি ছিল না, those new RSTP guidelines which were imposed by Federation of International Football Association or FIFA, তারা যেটা বলছে যে 2025 এর পর তারা মোর দ্যান 1 ইয়ারে করে লোন ডিলকে অ্যালাউ করবে না, এবং সেটা ইন্টারন্যাশনাল লোন ডিলের ক্ষেত্রে তখন থেকেই অ্যাপ্লিকেবল। তো সেই ওয়াইজ মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে আনোয়ালি যে ডিলটা হয়েছে সেটা পুরোপুরি ইনভ্যালিড। কিন্তু দেখবে বারবার আমি লাইভে এসে একটাই কথা বলছিলাম যে সেই লোন ডিলটা সম্পূর্ণভাবে ইনভ্যালিড হওয়া সত্ত্বেও কোনোদিন এআইএফএফ ওটাকে ভ্যালিড বলবে না, ইনভ্যালিড বলবে না। কেন? তার কারণ হচ্ছে যে সেই ডিলটাকে তারা ভ্যালিডেশন দেবেই। কেন ভ্যালিডেশন দেবে? তার কারণ মোহনবাগান এখানে একটা জায়গায় চার্জ করবে। চার্জটা হচ্ছে ডোমেস্টিক ট্রান্সফারের ক্ষেত্রে নতুন ডিল যে করা যাবে এইরকম কথাও বলা নেই, নতুন ডিল যে করা যাবে না এইরকম কথাও বলা নেই, মানে কোনোটাই বলা নেই। তো মানে অনেকটা ওই বেনিফিট অফ ডাউটের মতো, ক্রিকেটে যেরকম বেনিফিট অফ ডাউট হয় না, সেরকম টাইপ অফ বেনিফিট অফ ডাউট, যেখানে ফিফা অর্থাৎ ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন তারা যে নিউ আরএসটিপি গাইডলাইন্সটা নিয়ে সেখানে বলে যে ইন্টারন্যাশনাল ট্রান্সফারের ক্ষেত্রে তারা কোনোভাবেই মোর দ্যান 1 ইয়ার লোন ডিল অ্যালাউ করবে না, ডোমেস্টিকের ক্ষেত্রে তারা করবে না, 2025 থেকে তারা করবে না। কিন্তু বাদ বাকিতে সময়টা করবে কি করবে না সেই ব্যাপারে কোনো কিছু বলা নেই। তো সেটাই মোহনবাগান সুপার জায়ান্ট চার্জ করে, আর সেখান থেকে এই এআইএফএফ বেরিয়ে যায়। তো সেই জন্য তারাও কিন্তু জানে যে ম্যাটারটা ক্যাশে যেতে পারে, ক্যাশে গেলে কি হবে না হবে, তারা কিন্তু এখান থেকে মানে ছোট্ট একটা জায়গাকে কাজে লাগিয়ে তারা নিজেদের জায়গাটা সেভ করে নেয়। অন্যদিকে ইস্ট বেঙ্গল এই যে নিউ আরএসটিপি গাইডলাইন্স সেই ওয়াইজ আইনের ফাঁক খুঁজে আনোয়ারকে সাইন করিয়ে নেয়, এবং মোহনবাগান সুপার জায়ান্ট যেহেতু ওটা লেখা নেই সেটা নিয়ে তারা চার্জ করে। তো এখানে ইস্ট বেঙ্গল একটা খুব ভালো কাজ করে, সেটা হচ্ছে যে ডিলটা তারা খুব ভালো করে করেছে, ঠিক আছে। আমি জানি না তোমরা জানো কিনা, এখানে একটা লয়্যালটি বোনাসের কথা বলা হয়েছে। লয়্যালটি বোনাস কিন্তু এক্সক্লুডেড থাকে ফ্রম দ্য স্যালারি ক্যাপ। তো সেই জন্য সেখান থেকে একটা কম্পেনসেশন দেওয়ার ব্যাপার থাকবে, এবং ইস্ট বেঙ্গল সেটার এগেনস্টে অ্যাপিল করবে বলেই আমার মনে হয়। তো মেনলি 20.4 আনোয়ারকে 4 মান্থসের স্পোর্টিং স্যাংশন দেওয়া হয়েছে, এবং 20.6 ইস্ট বেঙ্গলকে বলা হয়েছে যে তাদেরকে অত টাকা কম্পেনসেশন দিতে হবে, এবং আর্টিকেল 7.1 ওয়াইজ তাদেরকে বলা হয়েছে যে তারা নেক্সট টু এন্টার অ্যান্ড কনজিকিউটিভ ট্রান্সফার উইন্ডোজে তারা কোনো প্লেয়ারকে রেজিস্ট্রেশন করতে পারবে না, মানে সিরিয়াস রেজিস্ট্রেশন করতে পারবে না। এবার এখান থেকে এরপরে কি হতে পারে, ইস্ট বেঙ্গল অ্যাপিল করবে। দেখো আমি তোমাদেরকে বারবার যেটা বলছিলাম যে টাকাটা মোহনবাগান সুপার জায়ান্ট চাইবে তার ধারে কাছেও কম্পেনসেশন অ্যামাউন্ট যাবে না। মোহনবাগান সুপার জায়ান্ট 22 করোড় চেয়েছিল, এখনো পর্যন্ত 12.9 করোড় কম্পেনসেশন হিসেবে বলা হয়েছে, অ্যান্ড আমি এক্সপেক্ট করছি যে সেটার থেকেও কমবে, ঠিক আছে। কেন আমার এক্সপেকটেশন, তার কারণ আছে, তার কারণ সেখানে নেগোসিয়েশনের জায়গা রয়েছে আর্টিকেল 7.1 ওয়াইজ। তো যাই হোক, ক্যালকুলেশন যে প্রসেসটা, সেই ক্যালকুলেশন প্রসেসে কিছু ব্যাপার থাকে এখানে। কেন ব্যাপার থাকে, তার কারণ কারেন্ট মার্কেট ভ্যালু ওয়াইজ ক্যালকুলেশনটা করতে হয়, এবং 20.2 ওয়াইজ কিন্তু এই যে কম্পেনসেশন অ্যামাউন্ট, সেই কম্পেনসেশন অ্যামাউন্টটা দেওয়া হয়নি, ঠিক আছে। তার কারণটা হচ্ছে যে সেখানে 6 মান্থসের কথা একটা বলা ছিল, তো সেই ওয়াইজ কিন্তু কম্পেনসেশন অ্যামাউন্টটা দেওয়া হয়নি। তো এইবার ম্যাটারটা হচ্ছে যে এইবার নেক্সট স্টেজ কি রয়েছে।
ইস্টবেঙ্গল জানে যে ইস্টবেঙ্গলকে টাকা দিতে হবে এবং সেটা 50% করে দেবে এবং সেখানে লয়্যালটি বোনাসের ব্যাপার রয়েছে, আনোয়ার সেখান থেকে এটা দিয়ে দেবে, হয়তো এরকম কিছু একটা ভাবনা চিন্তা থাকবে। অ্যান্ড সেটা নেগোসিয়েশন করলে টাকাটা কমবে এবং যেরকমভাবে ডিলটা ইস্টবেঙ্গল করেছে তো মোহনবাগান সুপার যে টাকা ক্লেম করবে সেই ওয়াইজ কখনোই টাকা যাবে না। অন্যদিকে ট্রান্সফার ব্যানটা বলা যায় একটু হার্শই, তার কারণ 7.1টাকে যে অ্যাপ্লাই করবে এটা সত্যি কথা বলতে গেলে ইস্টবেঙ্গলে যেরকম ভাবিনি সেরকম আমিও ভাবিনি, এটা অনেস্টলি বলছি। তো সেই জন্য বলছিলাম ট্রান্সফার ব্যান হওয়ার পসিবিলিটিস অত্যন্ত কম। তো 7.1টাকে যেহেতু অ্যাপ্লাই করেছে এখানে, সেটা যেহেতু অ্যাপ্লিকেবল হয়ে গিয়েছে, তো সেই ওয়াইজ ইস্টবেঙ্গল মানে এইটাই বলবে যে দুটো উইন্ডো না একটা উইন্ডো যাতে দেওয়া হয় আর কি, ট্রান্সফার ব্যান বা পুরোটাই যাতে রিলিফ করা হয় সেরকম একটা অ্যাপিল থাকবে, তার এগেনস্ট একটা স্টে নিয়ে আসা হবে এবং কম্পেনসেশনটা কমবে। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভেবে দেখো তো, আনোয়ার আলীর যদি স্যাংশনটার এগেনস্টে কোনো স্টে চাওয়া হয়, স্টে হয়তো পেয়ে যাবে, কিন্তু ক্যাশে গিয়ে কোন গ্রাউন্ডে চার্জ করবে, এটা নিয়ে কিন্তু একটা ডুবিয়াস ব্যাপার থাকবে। তো সেক্ষেত্রে দুটো ক্লাবের ইগোর লড়াই, এআইএফএফ এর যে কি বলবো কনস্টিটিউশন রয়েছে, সেই কনস্টিটিউশনে বেশ কিছু লুপ হোলস, সেগুলোকে কাজে লাগিয়ে মোহনবাগান সুপার জায়ান্টস, ইস্টবেঙ্গল দুজনেই কিন্তু চেষ্টা করলো তাদের নিজেদের ইগো স্যাটিসফ্যাকশন করার, এবং তাদের নিজেদের ইগো স্যাটিসফ্যাকশন করতে গিয়ে আনোয়ার আলী ফুটবল কেরিয়ারের 4 ইম্পর্টেন্ট মান্থস চলে গেল। আর দিল্লি এসসি, রঞ্জিত বাজাজ তারাও নিজেদের স্বার্থটা দেখলো। অল আর গিল্টি পার্টিস, বলতে কোনো দ্বিধা নেই। ঠিক আছে, আশা করি তোমাদেরকে অনেক কিছু বোঝাতে পারলাম, বলতে পারলাম ম্যাটারগুলো। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, একটু পাশে থাকো, এইটুকুই। তো চলো এখন আমাদের এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।